নমস্কার। নমস্কার। বসুন স্যার। কি নাম আপনার? প্রাণিত বৈদ্য স্যার। হ্যাঁ, প্রাণিত বৈদ্য। প্রাণিত বৈদ্য। প্রাণিত বৈদ্য। আচ্ছা, বিটেক ইন ইলেকট্রিক্যাল। ইয়েস স্যার। ওকে। প্রাণিত খড়দায় থাকো, তাই তো? ইয়েস ম্যাম। নর্থ চব্বিশ পরগনা থাকো। নর্থ চব্বিশ পরগনা জেলাটা আয়তনের দিক থেকে কত নম্বর জেলা? আয়তনের দিক থেকে নর্থ চব্বিশ পরগনা 10ম জেলায়। আচ্ছা, ওখানে লিটারেসি রেট কত? লিটারেসি রেট 84.04, it more or less 84%. আচ্ছা, What was your optional, প্রাণিত? স্যার বেঙ্গলি লিটারেচার। বেঙ্গলি লিটারেচার। বাহ, বেঙ্গলি লিটারেচার। আচ্ছা, তা যখন বেঙ্গলি লিটারেচারের কথা বললে তখন তাহলে আমি একটু জিজ্ঞেস করি, বেঙ্গলি লিটারেচারে সবচেয়ে আমরা কাকে গুরু মানি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কোন জেলা থেকে? রবীন্দ্রনাথ ঠাকুর তো কলকাতার জেলা স্যার। আর ওনার ইয়েটা অ্যানসেস্ট্রাল ছিলেন কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। আর ওনার বিশ্বভারতী হচ্ছে বীরভূম জেলার, তাই তো? আচ্ছা, বীরভূম জেলার আরেকজন লেখকের নাম বলো, যিনি খুব স্বনামধন্য আর কি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে কোনো একটা উপন্যাস। গণদেবতা। গণদেবতা কি নিয়ে, কি সাবজেক্ট নিয়ে পড়েছো? হ্যাঁ, আমি পড়েছি গণদেবতা। বাহ। গণদেবতা ম্যাম একটা গ্রাম, একটা এলাকা, সেই এলাকার মানুষের রোজকার মানে যন্ত্র জীবন যখন প্রবেশ করছে, সেখানে মানুষের জীবনে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, এই বিষয়টা নিয়ে। আচ্ছা, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছো, Yes, ma'am. আর এই করেছো হচ্ছে অপশনাল নিলে বাংলা, আর করতে আসছো সিভিল সার্ভিস। কেন দিস, এই এতখানি ভ্যারিয়েশন, এতখানি শিফট কেন? ম্যাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন করেছিলাম ক্লাস 10th এর পরে, তখন অবশ্যই একটা নতুন টেকনোলজি সেটার প্রতি জানার একটা আগ্রহ। কোথা থেকে করেছিলি? আমি টেকনোলজি সফটওয়্যার। টেকনোলজি। আচ্ছা, সেটা সবসময় ছিল। পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে সেলফ ইন্ট্রোস্পেকশনের একটা জায়গা তৈরি করতে পেরেছি নিজেকে। সেখানে এনএসএস অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত ছিলাম, ন্যাশনাল সার্ভিস স্কিম। সেখানে প্রচুর সোশ্যাল সার্ভিস ফর দ্য হিউম্যানিটি যেটা বলছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম। আমার স্কুলিং ম্যাম রাধা রামকৃষ্ণ মিশন থেকে, সেইটারও একটা সিডিং ছিল সার্ভিস ফর দ্য হিউম্যানিটি এই বিষয়টা। যখন কলেজের ফাইনাল ইয়ারে উঠি, তখন সিভিল সার্ভিস সম্পর্কে, ডাব্লিউবিসি সম্পর্কে ডিটেলে জানতে পারি, এবং একটা স্ট্রং কেরিয়ার গ্রোথ, একটা প্রোগ্রেসিভ কেরিয়ার গ্রোথ, সেটার ব্যাপারেও ভাবি, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকেও আরো বেটার করা, সার্ভিস ফর দ্য হিউম্যানিটি এটার সঙ্গে এই দুটোকে নেওয়া। আর বাংলা অপশনাল নেওয়ার কারণ ম্যাম, অন্যতম কারণ বাংলা সাহিত্যের প্রতি অবশ্যই একটা ইন্টারেস্ট ছোটবেলা থেকেই ছিল। সেটা কোনো কারণে ইঞ্জিনিয়ারিং পড়া এবং সায়েন্স পড়ার দৌলতে কিছুটা কমে গেছিল। সেক্ষেত্রে জিএস, জেনারেল স্টাডিজ এর সাবজেক্টগুলোর পাশাপাশি বাংলা সাবজেক্ট একটা ব্রিদিং স্পেস হিসেবে কাজ করেছে আমার কাছে। আচ্ছা, আর আমার মা বাংলা শিক্ষিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তুমি তো তোমার হবি লিখেছো সিঙ্গিং, জনার স্পেসিফিক বেঙ্গলি ফোক সংস, মানে কোন জনার? বাংলা লোকসঙ্গীত। হ্যাঁ, বাংলা তার লোকসঙ্গীতে মধ্যে তার যদি মধ্যে স্পেসিফিক হয় বাউল গান আমার। বাউল গান। আচ্ছা, বাউলের ফাদার কাকে বলে? লালন ফকির। লালন ফকির, লালন সাঁইকে। ওনার যে ফিলোসফি, সেই ফিলোসফি একটু বলো, ফিলোসফিটা। লালন সাঁইয়ের তার গানের বিশেষ প্রধান বক্তব্য হচ্ছে এক মানুষ এবং মানুষের ভেতরের যে অন্তরাত্মা, তাকে সাধনা করা এবং তাকেই দেবতা হিসেবে মানা। ধর্ম, বর্ণ, জাত এই সমস্ত কিছু নির্বিশেষে মানুষের ভেতরের যে সেলফ, মানুষের ভেতরের যে অন্তরাত্মাটা, তাকেই খুঁজে বের করা এবং তাকেই সাধনা করা। আচ্ছা, রবীন্দ্রনাথ তো লালন ফকিরের থেকে ইনফ্লুয়েন্সড, তাই তো? একটা গান বলো তো, যেটা লালন ফকিরের একটা গানের সঙ্গে একেবারে খুবই সিমিলার। লালন ফকিরের গানের সঙ্গে সুরের সঙ্গে যদি হয়, তাহলে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ গানটা বাউল গানের আঙ্গিকে। আর এই মুহূর্তে দেখেছি রূপসাগরে, মনের মানুষ কাছে। তাহলে তার ইয়েটা কি, গানটা কি? একলা নিতাই, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমার, সরি,
তাই তো? আচ্ছা, তাহলে বাউলে এবার তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথের ফিলোসফির সঙ্গে লালন ফকিরের ফিলোসফি কি মেলে? রবীন্দ্রনাথের ফিলোসফির সঙ্গে লালন ফকিরের ফিলোসফি অবশ্যই মেলে। রবীন্দ্রনাথ নিজেও তাই, তিনি ভীষণ হিউম্যানিস্ট পার্সন, মানুষের না, মনের তুমি যে এই যে বললে মানুষ মানুষের মধ্যে অন্তরাত্মা, এই যে এইটা কি, এটা এটা এটার সঙ্গে এই রবীন্দ্রনাথের ফিলোসফি মানে ব্রাহ্ম ফিলোসফি সেটা কি মেলে? ব্রাহ্ম ফিলোসফি অবশ্যই অনেকাংশেই মানুষের অন্তরাত্মা বা এই ব্রাহ্ম ফিলোসফির মূল আইডিওলজি তাই, মানে ঈশ্বর সাধনাকে, যে ঈশ্বরকে আমরা সাধনা করছি সেই ঈশ্বর আমাদের দেহের ভেতরেই বসবাস করে, আমাদের মনের ভেতরেই বসবাস করে, তাকেই খুঁজে পাওয়ার চেষ্টা, এটাই রবীন্দ্রনাথ তার লেখার ব্যাপারে এনেছেন। বাচ্চা, খুব ভালো কথা। তুমি রামকৃষ্ণ মিশনে পড়েছো, তাহলে এবার রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ সমসাময়িক, তাহলে রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের ফিলোসফির মধ্যে কি মিল আছে বা অমিল আছে? ম্যাম, রবীন্দ্রনাথের ফিলোসফি অবশ্যই দুজনের ক্ষেত্রে মিল অসম্ভব সাংঘাতিকভাবে বেশি আমার কাছে, আমার ধারণা। কারণ রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ উভয়ই মানুষের সেবার মাধ্যমে রবীন্দ্রনাথ কিভাবে মানুষের সেবা করলেন? মানুষের সেবা তিনি করেননি, কিন্তু মানুষের মনের অন্তঃস্তরে তিনি প্রবেশ করেননি। মানুষের সেবা তিনি করেন, আমি বলতে চাইছিলাম ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটির মাধ্যমে হয়তো করেননি। আই ডিসএগ্রি। তার সাহিত্য চর্চার মধ্যে দিয়ে অবশ্যই করেছেন মানুষকে। না, সাহিত্য চর্চা ছাড়াও করেছেন। তিনি জমিদার থাকাকালীন অবশ্যই করেছেন, তার বাইরেও করেছেন, বিশ্বভারতীতেও করেছেন। কিভাবে করেছেন? ছাত্রদেরকে কোন রকম কোন মনিটারি, সাঁওতালদের চাষ করতে শিখিয়েছেন, কৃষির উপরে ওনার কোর্স ছিল, এগুলো ফিলান্থ্রপিক নয়? তাই না? সাঁওতালদের নিয়ে তো ওনার অনেক কাজ আছে। তাহলে তুমি যেটা বলেছো মানুষের উপকার করা, ফিলান্থ্রপিক আসপেক্টটা দিয়ে ওনাদের দুজনের মধ্যেই মিল আছে, এটা খুব সত্যি কথা। কিন্তু তার ছাড়া একটা অমিলও আছে, সেই অমিলটা কি? অমিল ম্যাম, একটা বলা যেতে পারে রবীন্দ্রনাথ ব্রাহ্ম কেন্দ্রিক একটা তার সাহিত্য বা তার লেখা ইনফ্লুয়েন্স অনেকটাই পাওয়া যায়, কিন্তু সেটা সবসময় যে সত্যি তা না। উনি তার মানে ধর্মের প্রতি উনি সম্পূর্ণ নির্বিকার ছিলেন, অনেক বেশি বলা যেতে পারে সমস্ত ধর্মকেই তাকে আকৃষ্ট রবীন্দ্রনাথের কাছে। তাই কি? রবীন্দ্রনাথ নিরীশ্বরবাদী ছিলেন। আর বিবেকানন্দ বেদান্ত ফিলোসফিকে অনেক, রবীন্দ্রনাথও কিন্তু বেদান্ততে আছেন। উপনিষদের অনেক আছে, শ্রীনন্ত বিশ্বে, হ্যাঁ, এটা তো উপনিষদের গান তো, হ্যাঁ, এটা থেকে উনি অনেক গান করেছেন এবং বেদান্তের বাণী নিয়েও কিন্তু উনি অনেক গান লিখেছেন, তাই তো? আবার বিবেকানন্দ বেদান্তকে, এটা মিল। আবার অমিল কি? রবীন্দ্রনাথ মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, আর বিবেকানন্দ মূর্তি পূজা করতেন। তাহলে এটা হলো অমিল, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি ধরো তুমি ফার্স্ট প্রেফারেন্স কি দিয়েছো? এক্সিকিউটিভ দিয়েছো। আচ্ছা, এক্সিকিউটিভ হিসেবে তুমি তো খুব কালচারাল মানুষ দেখছি, আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও। আচ্ছা, আমাদের ব্লক লেভেলে তোমার ইলেকট্রিফিকেশন কতখানি হয়েছে বলে মনে হয়? ম্যাম, রিসেন্ট টাইমস আমার ধারণা প্রায় 100% ইলেকট্রিফিকেশনই আমাদের পশ্চিমবঙ্গের ব্লক লেভেলে আছে। কিছু কিছু জায়গায় হয়তো রিমোট এরিয়াগুলোতে এখন। আচ্ছা, তুমি কি কিছু চেঞ্জ আনতে চাও তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিয়ে নলেজ দিয়ে? ম্যাম, অবশ্যই, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা এরিয়া যেটার কন্টিনিউয়াস প্রোগ্রেশন হচ্ছে। কি তুমি চেঞ্জ আনতে চাও? ম্যাম, নেক্সট ফিউচারিস্টিক যে রিনিউয়েবল এনার্জি আসছে, সেগুলোকে আমরা যতটা সম্ভব মাইক্রোগ্রিড টেকনোলজির মাধ্যমে আরো বেশি সম্ভব, আরো সাশ্রয় এবং স্বল্প মূল্যে, অথচ বিদ্যুতের ডিস্ট্রিবিউশনটা যেটা। বাহ, গুড শ্রীমান। প্রাণিত। আচ্ছা, নামের মানে কি প্রাণিত মানে? স্যার, প্রাণ সঞ্চারিত বলা যায়।
প্রাণ সঞ্চারিত। আচ্ছা, ছোট গল্প পড়ো? পড়েছি। হুম, ভালো দুটো ছোট গল্পের নাম বলো দেখি, খুব বিখ্যাত ছোট গল্প। পুঁই মাচা। পুঁই মাচা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি নিয়ে গল্পটা জানো? অনেকদিন আগে পড়েছিলাম, আমার খুব আবছা মনে আছে। একটা মেয়েকে নিয়ে গল্প, মানে তার জীবন যৌন। তেলেনাপোটা আবিষ্কার কার লেখা? প্রেমেন্দ্র মিত্র। পড়েছো? পড়েছি। শাহজাহান ও তার নিজস্ব বাহিনী না স্যার, কার লেখা? তা জানি না। সুনীল গাঙ্গুলি। তুমি এখন কিছু করো কি? না, আমি প্রিপারেশন নিয়েছি। ঠিক আছে। ঠিক আছে, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এটাই তোমার শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতে গিয়ে দেখা যায় যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আসছে। আমাদের এই সার্ভিসটা, যেটা তুমি প্রথম প্রেফারেন্স দিয়েছো এক্সিকিউটিভ সার্ভিস, তো পলিটিশিয়ানদের সাথে একরকম প্রায় ওঠা বসাই প্রতিদিনকারই দেখা সাক্ষাৎ। হ্যাঁ, তুমি অফিসে বসে থাকবে, তোমাকে চারপাশে নানান রকম নেতা, নানান লেভেলের নেতা বসে থাকবে ঘিরে। তো নানান রকম এদের কাছ থেকে অনেক রকম সুবিধাও পাওয়া যায়। হ্যাঁ, কাজে অনেক সময় যেটা আমরা পারি না নেতাদেরকে বলে দিলে তারা চট করে করিয়ে দেয় নিজেদের লোকজনকে বলে, সুবিধাও পাওয়া যায়। আবার অনেক সময় এনারা অসুবিধাও সৃষ্টি করে। তো যখন অসুবিধা সৃষ্টি করবেন তখন কিভাবে হ্যান্ডেল করবে ইন কেস অফ পলিটিক্যাল ইন্টারফারেন্স? স্যার, যতটা সম্ভব আমি চেষ্টা করব কনভারসেশনাল ওয়েতে বিষয়টা। ভালো কথা শোনেন না ওরা। স্যার, সেক্ষেত্রে যখন দেখবো আমার হাতে বিষয়টা নেই, মানে আমাকে কন্টিনিউয়াস এরকম পলিটিক্যাল প্রেশার দেওয়া হচ্ছে, প্রথমে অবশ্যই আমি আমার আপগ্রেডের যে অফিসার রয়েছেন, আমার ডিএম, তোমার ভিডিওর উপর ডিএম কে বলবে, ডিএম শুনবেই না। ডিএম কে বলবে, ডিএম বলবে যা পারো করো, আমি যেটা বলেছি ওটা করে দিতে হবে। তখন কি করবে? স্যার, আমি চেষ্টা করব কোনো রকম পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, যেটা যাই হয়ে থাকুক না কেন, সেটা যেন সাধারণ মানুষের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হিন্ড্রেন্স কখনো না হয়ে দাঁড়ায়। হলে কি করবে? আমি চেষ্টা করবো স্যার কাজটাকে যতটা প্রায়োরিটি দেওয়া যায়, কারণ দিনের শেষে ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, এটাই মাথায় রাখতে আর যদি মনে করো কোনো এরকম, মনে করো সাপোজ একটা, আমি তোমাকে কংক্রিট উদাহরণ দিই, ঠিক আছে, সিচুয়েশন, যে তোমার এখানে একটা ওই সেই লিস্ট বানাতে হবে আবাসের, সে সাপোজ। হ্যাঁ, এবার তোমার লোকাল পঞ্চায়েত সমিতির নেতা এসে তোমাকে বললো যে বিডিও সাহেব এই লিস্টটায় দেখুন এই নামগুলো বাদ গেছে। হ্যাঁ, এটা সব আমাদের পার্টির লোক, আমাদের পার্টির লোকেরাই পাচ্ছে না। এরকম হলে তো আমরা তো একটাও ক্লিয়ার করতে দেবো না। তখন এবার তুমি কি করবে? অথচ তুমি মনে করো সার্ভে টার্ভে করিয়ে দেখেছো যে তারা এলিজিবল নয়। যেমন জানো নবান্ন থেকে একদম পড়া এসছে যে প্রত্যেকটা এলিজিবল হতেই হবে, তারা এলিজিবল নয় ডিউ টু এনি রিজন মেবি। হ্যাঁ, তাদের নাম ঢোকাতে বলছে, তুমি কি করবে? সেক্ষেত্রে স্যার একটা অবশ্যই করব, মানে তাদের সামনেই এই ডেটাবেসের যে ট্যালিটা, সেটা তাদের সামনেই রাখবো, যে কারা এলিজিবল নয়, পরিষ্কারভাবে এখানে ক্লিয়ার, এবং সেইভাবে গভর্নমেন্ট প্রোটোকল ফলো করেই কাজ করা হয়। বিষয়টা কখনো অনৈতিকভাবে তোমাকে তো ট্রান্সফার করিয়ে দেবে, পলিটিশিয়ানরা বলে তোমাকে উঠিয়ে দেবে ওখান থেকে। যদি উঠে যায় তাহলে ট্রান্সফার, আমাকে সেটাই আমার কুচবিহার, আলিপুরদুয়ার এরকম জায়গায় পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার, সেটা আমাকে অ্যাকসেপ্ট করবো, আমার তাতে সমস্যা নেই। বাড়ি থেকে দূরে থাকলে সমস্যা নেই। সার্ভিসটা নিয়েছি স্যার, বাড়ির সঙ্গে যে যোগাযোগ রাখতে হবে সেরকম বিষয় দিকে নয়। আচ্ছা, ভালো। প্রাণিত, আরেকটা কথা তোমাকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, তুমি কি জানো যে পিএম আবাস যোজনা, তো পিএম আবাস যোজনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি নেওয়া হয়েছে? হ্যাঁ ম্যাম, বাংলা আবাস যোজনা নামে পিএম আবাস যোজনা, কিন্তু রিসেন্ট টাইমস আমরা জানি পিএম আবাস যোজনার একটা সার্টেন অ্যামাউন্ট হয়তো আটকে রয়েছে, সেটা সেই জন্য বাংলার বাড়ি বলে আমাদের বাংলার বাড়ি হয়েছে। আচ্ছা, এই যে ওই ওনার শ্রীমানের কোশ্চেনের থ্রু ইয়ে থেকেই বললাম যে এই বাংলার আবাস যোজনাতে তুমি অ্যাজ বিডিও, তোমাকে তো এগুলো ফান্ড ডিসবার্স করতে হবে, তাহলে সেইখানে তুমি কিভাবে স্বচ্ছতা বজায় রাখবে? ম্যাম, যতটা সম্ভব চেষ্টা করব নিজে অ্যাসোসিয়েটেড থাকা, যারা অ্যাসোসিয়েটেড থাকছে তাদের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখা। আর এছাড়া টেকনোলজিক্যাল হেল্প অবশ্যই নিতে পারি, স্ট্রং সিসিটিভি সার্ভিলেন্স অ্যান্ড অন্যান্য পদ্ধতির মাধ্যমে ফান্ড যেখানে অ্যালোকেট হচ্ছে বা ঠিকভাবে সেটা ঠিক হাতে ঠিক। আচ্ছা, এই রিসেন্টলি দেখা গেছে যে অনেকগুলো কেসে, সারা ভারতবর্ষেই অনেক কেসেই
দেখা গেছে যে একটা ফ্যামিলিতে 2-3 জনের নামে এই আবাস যোজনার বেনিফিট গেছে, তাহলে সেইখানে তোমার কি বক্তব্য থাকবে? সেক্ষেত্রে প্রথম দায়িত্ব থাকবে সেই ফ্যামিলিগুলোকে আইডেন্টিফাই করা, এবং সেক্ষেত্রে তাদেরকে, যদি তাদের অজান্তেই জিনিসটা হয়ে থাকে তাহলে তো তাদের সঙ্গে কথা বলে বিষয়টা বুঝিয়ে দেওয়া দরকার, যে যাদের নিডি, যাদের রয়েছে সেই ডিফারেন্সটা তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করা। গুড, ভেরি গুড। তুমি খুব স্ট্রং ক্যান্ডিডেট। তুমি কি এর আগে আগের দিন দিয়েছো? হ্যাঁ, আমি এটা আমার সেকেন্ড। এটা সেকেন্ড। ভালো। আগের দিন আমার কাছেই ভালো। দিয়েছো বোধ হয়, না? না, আগের দিন আপনারা দুজন পেয়েছি। আচ্ছা, তাহলে সেটা অনেকদিন ছিল। ঠিক আছে, ভালো। ভালো হয়েছে, খুব সুন্দর ইয়ে হয়েছে। তুমি না পেলেই আমি আশ্চর্য হব আর কি। হুম। তুমি কি এ বি দুটোতেই কল পেয়েছো না এতে? না, আমি বি দিইনি। বি দাওইনি? না, ওকে। তোমার ইন্টারভিউ ডেট কবে? আমার 3rd নভেম্বর। থার্ড। তুমি ভালো ইয়ে হয়েছো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো হয়েছে। ভালো করে দাও। হ্যাঁ, প্রেজেন্টেশন সব প্রেজেন্টেশন সব ঠিক আছে, একদম নার্ভাস হবে না। হ্যাঁ, ক্লিন শেভ করে যাবে একদম। হ্যাঁ, একদম যেরকম আছে সব ঠিকই আছে। হ্যাঁ, চুল টুল ভালো করে আঁচড়ে গেট আপ ঠিকঠাক রেখে একদম নার্ভাস হবে না। হ্যাঁ, যেটা পারবে না সেটা, যেটা জানবে না সেটা বলবে হ্যাঁ, জানি আমি না। এখন মনে করতে হ্যাঁ, পারছি না। এখন মনে করতে পারছি না স্যার, কিন্তু বাকি সব ঠিক আছে। ভালো। ভালো হয়েছে। Good. Good. থ্যাংক ইউ ম্যাম। হুম। আসছি স্যার।